আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে টু মেজার দ্য wavelength of hydrogen spectrum। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর মধ্যে এই এক্সপেরিমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট পার্ট আছে। তো সেই ব্যাপারটা মানে প্রত্যেকটা পার্টই খুব ইম্পর্টেন্ট। এটা মানে প্র্যাকটিক্যাল হিসেবেও খুব ইম্পর্টেন্ট আর কি। ল্যাবে করাতে পারলে খুবই ভালো হতো। প্রথমত এক্সপেরিমেন্টটা হিস্টোরিক্যালি খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই তো প্রথম বামার সিরিজের উৎপত্তি। বেসিক্যালি হাইড্রোজেন স্পেকট্রা বলতে হচ্ছে ওই ডিসচার্জ টিউব, তোরা জানিস ডিসচার্জ টিউব কি? একটা ফাঁকা টিউব অর্থাৎ ভ্যাকুয়াম, যেটা দুই দিক সিল। এবার একটা ক্যাথোড থাকবে, একটা অ্যানোড থাকবে। তারপর এদের মধ্যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, এবার যখন আমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন এখান থেকে ইলেকট্রন এমিশন হবে, হয়ে এরা এই দিকে যাবে। কিন্তু এই ইলেকট্রন এমিশন হওয়ার ফলে কি কি এফেক্ট দেখা যাবে সেই ব্যাপারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে এয়ার প্রেশার ইনসাইড, আর ইম্পর্টেন্ট হচ্ছে কি আছে টাইপ অফ গ্যাস ইনসাইড। আচ্ছা, এটা এয়ার অ্যাকচুয়ালি বলা উচিত, এটা গ্যাস প্রেশার বলা উচিত। এবং এইচএস এ মনে হয় এরকম কিছু একটা থাকতো যে গ্যাস প্রেশার একটা সার্টেন একটা প্রেশার থাকলে কি দেখা যায়, আর একটু নিচে হলে কি দেখা যায়, একটা রিজিয়নে পুরো মাঝের পুরো রিজিয়নটাই গ্লো করতে থাকে, এরকম স্টেপ বাই স্টেপ একটা থাকতো। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে ডিসচার্জ টিউবের ব্যাপার, মানে ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্টস। ঠিক আছে, আর টাইপ অফ গ্যাস এটার উপর ডিপেন্ড করে দ্য কালার, মানে কালার এমিটেড বাই দ্য টিউব। ঠিক আছে, এখন ডিসচার্জ টিউবের যে মেকানিজম, মানে ডিসচার্জ টিউব থেকে কেন কালার পাওয়া যায়, মানে যখন ল্যাবে যদি এটা করতিস তাহলে দেখতিস যে ওখানে সোর্স হিসাবে বিভিন্ন রকম ডিসচার্জ টিউব ইউজ করা হয়। হাইড্রোজেন ডিসচার্জ টিউব হয়, নিয়ন ডিসচার্জ টিউব হয়, হিলিয়াম খুব ফেমাস ডিসচার্জ টিউব, এছাড়া সোডিয়াম টিউব আছে। মানে অপটিক্সের যে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট গুলো সেগুলো এরকম কোনো না কোনো এই ধরনের সোর্স ইউজ করা হয়। এর মধ্যে সোডিয়ামটা মনোক্রোমাটিক, সোডিয়াম থেকে একটাই ভিজিবল লাইট পাওয়া যায় হুইচ ইজ ইয়েলো লাইট। ঠিক আছে, তো সেটা আবার কিভাবে পাওয়া যায়, কোন লেভেল থেকে কোন লেভেলে কি বলে এমিশন হয় সেটা তো তোরা জানিস, পি থেকে অ্যাকচুয়ালি এসে হয়, কিন্তু পি এরও আবার দু রকমের, ঠিক বলছি তো? পি থেকে এসি তো না? হ্যাঁ, তা পি এরও আবার দু ধরনের ব্যাপার আছে, ওই জন্য ডি ওয়ান আর ডি টু দু ধরনের লাইন পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। এবং অ্যাভারেজ ওয়েভলেংথটা হচ্ছে 5893 অ্যাংস্ট্রম হুইচ ইজ ইয়েলো। এটা মনোক্রোমাটিক। আর এদের ক্ষেত্রে কিন্তু মনোক্রোমাটিক নয়, এদের ক্ষেত্রে একটা সেট অফ কালারফুল লাইন্স পাওয়া যায়, এদেরকে বলা হয় অ্যাটমিক স্পেকট্রা। এবার কেন হাইড্রোজেন টিউব বা নিয়ন টিউব থেকে এরকম একটা গ্লো পাওয়া যাবে? কারণ কিছু না, ভেরি সিম্পল, সেটা হলো যে আমরা ক্যাথোড আর অ্যানোডের মধ্যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি। এই হাইটা যথেষ্টই হাই, ওই জন্য ডিসচার্জ টিউব কখনোই সরাসরি ল্যাবরেটরি পাওয়ার সাপ্লাই থেকে ইউজ করা হয় না, আগে একটা অ্যাডাপ্টার লাগানো হয়। সরাসরি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দিলে ফিউজ উড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। হাই ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে ভেতরে যে গ্যাস দেওয়া হচ্ছে
সেই গ্যাস অ্যাটমগুলো they are ionized. আয়নাইজেশনের ফলে একটা মানে ইলেকট্রনের একটা কালেকশন তৈরি হয়। এই ইলেকট্রনগুলো যেহেতু হাই ভোল্টেজ আছে, তাই these electrons again get accelerated. আচ্ছা, এই হাই স্পিড ওলা ইলেকট্রনগুলো আবার বিভিন্ন অ্যাটমের সঙ্গে ধাক্কাধাক্কি করে। দে কলাইড উইথ অ্যাটমস। এই ধাক্কাধাক্কির ফলে অ্যাটমস গেট এক্সাইটেড। যে ইলেকট্রনগুলো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে সেগুলোর সঙ্গে কিন্তু স্পেকট্রামের কোনো সম্পর্ক নেই। তো এটার ফলে অ্যাটমস গেট এক্সাইটেড। এবার ওরা যখন ডিএক্সাইট করে তখন উপর থেকে নিচে নেমে আসে এবং অ্যাটমিক স্পেকট্রা দেখা যায়। তোরা অলরেডি বোরস মডেল পড়ে ফেলেছিস। তো বোর মডেল অনুযায়ী এনার্জি লেভেলস আর কোয়ান্টাইজড, এবং তারা যখন উপর থেকে নিচে আসে তখন ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ফোটনস দে আর এমিটেড। ঠিক আছে, তো এই ডিউ টু দিস মেকানিজম এবার বিভিন্ন গ্যাসের জন্য যেহেতু এনার্জি লেভেলের স্পেসিংটা বিভিন্ন রকম, তাই বিভিন্ন রকমের লাইট। এবার সোডিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা এমনই যে ভিজিবল রেঞ্জে শুধুমাত্র এই একটাই কালারের লাইট পাওয়া যায়। দেয়ারফোর যে এক্সপেরিমেন্টে আমাদের মনোক্রোমাটিক সোর্স ইউজ করার দরকার আছে, যেমন মনে কর ধর অপটিক্সের কোনো ফেনোমেনা আমি দেখতে চাইছি, নিউটন স্ট্রিং বা বাইপ্রিজম, ঠিক আছে, এগুলো যদি আমি স্টাডি করতে চাই তাহলে তো একটা নির্দিষ্ট ল্যামডা নিয়েই এই এক্সপেরিমেন্টগুলো করা হয়। তখন সোডিয়াম লাইট ইউজ করে, সোডিয়াম ভেপার। আর যখন আমি ডিফারেন্ট ল্যামডা নিয়ে কাজ করতে চাইছি, কোনো একটা এক্সপেরিমেন্টে আমার একাধিক ওয়েভলেন্থ দরকার, তখন আমি হাইড্রোজেন, নিয়ন, হিলিয়াম এই সমস্ত গ্যাসগুলো ইউজ করি। এক মিনিট। হ্যাঁ, তো তখন আমি এই ধরনের গ্যাসগুলো ইউজ করি এবং সেখানে স্পেকট্রাম পাওয়া যায়। তো আজকের এক্সপেরিমেন্টের উদ্দেশ্যটা কি? হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাকে স্টাডি করা এবং ওয়েভলেন্থ মেজার করা। তাহলে তার জন্য অবশ্যই আমার লাগবে হাইড্রোজেন ডিসচার্জ টিউব। দু নম্বর লাগবে হাই ভোল্টেজ সোর্স। 3 নম্বর লাগবে এমন কিছু একটা জিনিস, something that will disperse efficiently। মানে হাইড্রোজেনের যে বিভিন্ন কালারের যে লাইটের যে এমিশন হবে, সেই লাইটগুলোকে যাতে বেশ ভালোভাবে ফাঁকা ফাঁকা ছড়িয়ে ছড়িয়ে দেয়, এরকম কোনো একটা মেটেরিয়াল লাগবে। আর 4 নম্বর হচ্ছে যে এই যে ছড়িয়ে ছড়িয়ে দেবে, তো আচ্ছা 4 নম্বরটা একটু পরে বলি। আচ্ছা, ছড়িয়ে দিতে পারে এরকম কি কি জিনিস আছে যারা ওয়েভলেন্থ অনুযায়ী জিনিসকে ছড়িয়ে দিতে পারে? 1 হতে পারে প্রিজম, আর 2 হতে পারে গ্রেটিং। ঠিক আছে, আচ্ছা গ্রেটিং। এবার প্রিজমের ডিসপারশন এফিসিয়েন্সি কিন্তু মানে অবশ্যই ভালো, কিন্তু গ্রেটিং এর মতো ভালো নয়। গ্রেটিং এর ডিসপারশন এফিসিয়েন্সি অনেক ভালো। এমনিতে তোরা প্রিজম স্পেকট্রা আর গ্রেটিং স্পেকট্রার মধ্যে একটা কম্প্যারিজনও পড়েছিলি। তো অপটিক্যাল মেজারমেন্ট বা অবজারভেশনের ক্ষেত্রে গ্রেটিং স্পেকট্রা অনেক অনেক বেশি এফিসিয়েন্ট। গ্রেটিং স্পেকট্রার ফর্মুলা কি ছিল? আশা করি ভুলে গেছিস। mn sin থিটা, না এরকম ছিল কি, m sin থিটা ইকুয়াল টু n ল্যামডা ছিল মনে হচ্ছে।
mn sin theta equal to, ও আচ্ছা আচ্ছা, না না ঠিকই আছে, mn sin theta equal to lambda, m টা ছিল number of rulings, m টা ছিল number of rulings per unit area, per unit length, আর এটা তো ইয়ে হওয়া উচিত, দাঁড়া এক মিনিট, তাই ভাবছিলাম, হ্যাঁ mn ল্যামডা উল্টো লিখেছি, এনটা তো ল্যামডার সাথেই হবে, mn ল্যামডা ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে। তো এমটা হচ্ছে নাম্বার অফ রুলিংস পার ইউনিট লেংথ, গ্রেটিং এরকম এরকম অনেকগুলো দাগ টাগ থাকে, গ্রেটিং তো তোরা পড়েছিস অলরেডি। তো পার ইউনিট লেংথে কতগুলো এরকম স্লিট আছে, বেসিক্যালি এম হচ্ছে সেইটা, এনটা হচ্ছে কোন অর্ডারের, মানে গ্রেটিং স্পেকট্রা কেমন দেখতে হয় ওটা তো নিশ্চয়ই মনে আছে, মানে এরকম একটা অরিজিনাল লাইট, এবার তার সামনে যদি গ্রেটিং রাখা হয়, এই তাহলে গ্রেটিং কি করে, এই অরিজিনাল লাইটের মধ্যে যতগুলো ল্যামডা আছে তাদেরকে ভেঙে একটা সেট, মানে তাদেরকে ভেঙে ওয়েভলেংথ ওয়াইজ ও মানে একটা সেট তৈরি করে। এবার সেটার আবার ডিফারেন্ট অর্ডারস আছে, ঠিক আছে। একদম সেন্ট্রাল যেটাকে দেখতে পাবো সেখানে তো কোনো স্প্লিটিং থাকবে না, তারপরে একটা সার্টেন অ্যাঙ্গেলে একটা সেট অফ এরকম লাইন্স পাওয়া যাবে যেটার অর্ডার নাম্বার হচ্ছে 1, মানে প্রিন্সিপাল ম্যাক্সিমা যেটা, ঠিক আছে, এদিকেও পাওয়া যাবে এবং এদিকেও পাওয়া যাবে, n ইকুয়াল টু 1। তারপর আরেকটু দূরে এরকম এরকম পাওয়া যাবে, মানে হচ্ছে আরেকটু দূরে মানে হচ্ছে হায়ার ল্যামডা, ঠিক আছে, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2। তারপর আরেকটু দূরে n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3। তো এই ব্যাপারটা কি, গাইডিং ফর্মুলাটা কি, mn ল্যামডা ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তো যেহেতু একটা এই সোর্স থেকে একাধিক ল্যামডা বেরোচ্ছে, তাহলে অবভিয়াসলি ফর ডিফারেন্ট ল্যামডা বা ডিফারেন্ট কালার্স এই থিটাটা আলাদা হবে। মানে এই থিটাটা কি, এটা হচ্ছে ডাইরেক্ট লাইন, মানে এখান থেকে যদি আমি সরাসরি এটা ডাইরেক্ট লাইন, এবার এখান থেকে এই লাইনটার যে অ্যাঙ্গেল, এখান থেকে এই লাইনটার যে অ্যাঙ্গেল, এখান থেকে এই লাইনটার যে অ্যাঙ্গেল, এক মিনিট, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে। ডিফারেন্ট কালারের জন্য আমরা ডিফারেন্ট থিটা পাবো, কেননা ল্যামডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এমটা একটা ফিক্সড, এম হচ্ছে প্রপার্টি অফ দ্য গ্রেটিং, আর ল্যামডা বললাম, থিটা বললাম, হ্যাঁ ঠিক আছে। আর এনটা হচ্ছে গিয়ে অর্ডার অফ দ্য স্পেকট্রাম, ঠিক আছে, আমি ফার্স্ট অর্ডার স্পেকট্রাম দেখছি বা আমি সেকেন্ড অর্ডার স্পেকট্রাম দেখছি, এনটা যত বড় হবে থিটাও তত বড় হবে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার স্পেকট্রাম যেটা আমি দেখতে পাচ্ছি আরো লার্জার অ্যাঙ্গেল থিটাতে।
তাহলে আমি গ্রেটিং ইউজ করব, একটা সোর্স ইউজ করব, সোর্সের জন্য হাই ভোল্টেজ সোর্স লাগবে, মানে হাই ভোল্টেজ লাগবে আর কি টিউবটাকে রান করানোর জন্য। এরপর আমি গ্রেটিং ইউজ করব, গ্রেটিং দিয়ে আমি লাইনগুলোকে স্প্লিট আপ করব। তারপর আমাকে কি করতে হবে, লাইনগুলোকে অবজার্ভ করতে হবে। আই নিড টু look at the lines এবং I need to measure the angle. ঠিক আছে, তাহলে এই কাজটি করার জন্য মানে অবভিয়াসলি চোখে দেখে তো আর এসব লাইন টাইন মাপা যায় না, এগুলো মানে কোনো একটা মানে ডিফ্র্যাকশন ব্যাপারটা তো ঘটাতে হবে, মানে একটা ডিফ্র্যাকশন মানে ডিফ্র্যাকশন কে অবজার্ভ করার জন্য একটা স্ক্রিন লাগে, তাহলে এখানে একটা স্ক্রিনেরও প্রয়োজন এবং অ্যাঙ্গেলটাকে এফিশিয়েন্টলি মাপারও দরকার। তাহলে এই কাজটাই করা হয় ইউজিং আ ভেরি স্পেশাল টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, যেটা সমস্ত অপটিক্সের ল্যাবেই, বেশিরভাগ অপটিক্সের ল্যাবে ইউজ করা হয়, হুইচ ইজ কল্ড স্পেকট্রোমিটার। আচ্ছা, স্পেকট্রোমিটার সেকেন্ড সেমের প্র্যাকটিক্যাল যেহেতু তোরা করেছিলি, মানে সঙ্গীতাদের ব্যাচটা, পারমিতা, শুভাশিসিরা, ওদের অসুবিধা নেই, কিন্তু সেকেন্ড ইয়াররা তো করতে পারিসনি, তাহলে আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই যে ব্যাপারটা কিরকম দেখতে হয়। আচ্ছা, যন্ত্রটা দেখতে হয় এরকম, ঠিক আছে। এবার এখানে দুদিকে দুটো নল, একটা হচ্ছে কলিমেটার, ঠিক আছে। কলিমেটারটা ডান দিকে যেটা দেখতে পাচ্ছিস, কলিমেটার কি করে, কলিমেটারের মাধ্যমে সোর্স থেকে লাইটটা এসে ঢুকবে, তাহলে কলিমেটারের ডান দিকে থাকবে আমার ওই ডিসচার্জ টিউব। আমরা সব এক্সপেরিমেন্টে বলি না যে সোর্সের সামনে একটা স্লিট রাখা হলো, রেক্টেঙ্গুলার স্লিট যদি হয় তাহলে ব্যাপারটা এরকম হবে, তার এপাশে হচ্ছে আমার সোর্সটা। তো এই দিস ইজ কলিমেটার অ্যাকচুয়ালি। কলিমেটারের মুখে একটা স্লিট বসানো থাকে এবং তারপর নলের মধ্যে বিভিন্ন রকমের লেন্স সিস্টেম থাকে। ওই লেন্স সিস্টেমের কাজ হচ্ছে টু ফোকাস দ্য সোর্স and create a collimated light beam. ঠিক আছে, আচ্ছা এবার এটা তো গেল সোর্সের সামনে, সোর্সটাকে এক মিনিট, হ্যাঁ, তাহলে সোর্সের সামনে একটা নল, সেটা হচ্ছে কলিমেটার। আরেকটা কি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাকে অবজার্ভ করতে হবে, বা আই নিড আ স্ক্রিন, যে স্ক্রিনের উপর আমাকে ডিফ্রাকশন প্যাটার্ন গুলো ফেলতে হবে, সেই স্ক্রিনটা কি, এখানে টেলিস্কোপ। টেলিস্কোপের মধ্যে অবশ্যই, টেলিস্কোপে কি করে, টেলিস্কোপে অবজার্ভ করে, তাহলে এখানে একটা লেন্স সিস্টেম থাকবে, সেই লেন্স সিস্টেম দিয়ে ব্যাপারটাকে ফোকাস করা হয়, করে লেন্সের যে ফোকাল প্লেন সেটাই হচ্ছে এখানে স্ক্রিন, এবং টেলিস্কোপে চোখ লাগিয়ে আমরা একদম এই জিনিসটাই দেখতে পাই। টেলিস্কোপকে যত ঘোরানো হবে তত আমরা একে একে এরকম বিভিন্ন জিনিস দেখতে পাবো, বিভিন্ন লাইনস আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টেলিস্কোপ। আচ্ছা, এবার মাঝে যে জিনিসটা, সেটা হচ্ছে একটা টেবিল, যেখানে আমি চাইলে প্রিজম রাখতে পারি বা আমি চাইলে গ্রেটিং রাখতে পারি, ঠিক আছে। এখন টেলিস্কোপকে ঘোরানোর সিস্টেম আছে, প্রিজম টেবিলকেও ঘোরানোর সিস্টেম আছে, সবকিছুই ঘোরানো যায়, ঠিক আছে। টেলিস্কোপকে ঘোরাতে গেলে এই যে উপরের যে ব্যাপারটা আছে সেটারই স্ক্রু আছে, টেলিস্কোপের ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এবং ফিক্স করার স্ক্রু, এটা দিয়ে টেলিস্কোপকে একটা জায়গায় ফিক্স করে দেয়।
আর প্রিজম টেবিলকে ঘোরানো টোরানোর জন্য হচ্ছে নিচের প্ল্যাটফর্মটা, এই স্ক্রুটা দিয়ে প্রিজম টেবিলকে ঘোরানো যায় এবং এইটা দিয়ে ফিক্স করে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই স্পেকট্রোমিটার জিনিসটা হচ্ছে একটা টোটাল কি বলবো, একটা ওয়ার্ক স্টেশনের মতো, যেটার একদিক থেকে লাইট ঢুকছে, একটা কোনো কিছুর মধ্যে দিয়ে লাইট পাস করছে এবং অন্য দিক দিয়ে আমি সেটাকে অবজার্ভ করছি, এবং অ্যাঙ্গেল মাপার জন্য এইখানে প্ল্যাটফর্মের উপর যে কাঁচ ঢাকা আছে সেখানে দুটো স্কেল দেওয়া আছে। এবার টেলিস্কোপটাকে ইচ্ছে মতো ঘোরানো যায়, প্রিজম টেবিলটাকে ইচ্ছে মতো ঘোরানো যায়, ফিক্স করা যায়, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ কতটা ঘোরালাম সেই অ্যাঙ্গেলটা মাপা যায় উইথ ভেরি হাই প্রিসিশন। এইটা খুব এটাও একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, বাই হোয়াট অ্যাঙ্গেল আই এম রোটেটিং আইদার দ্য টেলিস্কোপ অর দ্য প্রিজম টেবিল, ইট ক্যান বি মেজার্ড উইথ হাই প্রিসিশন। আচ্ছা, এখানে আর কি দেখিয়েছে, আচ্ছা এখানে ফোকাসিং সিস্টেমটা দেখাচ্ছে, মানে ফোকাস করা যে যায় কোন স্ক্রুটাকে ঘুরিয়ে, সেইটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে স্লিটের ইয়েটা। এবার এখানে দেখ, একটু আগে যাই, এই যে এখান দিয়ে এরকম ভাবে এসে ব্যাপারটা এখানে ফোকাস হয়ে চোখে যাচ্ছে। আচ্ছা, এখানে স্লিট আছে, এই স্লিটটাকে সরু মোটা করে তুই সোর্সটাকে এরকম তোর খুশি মতন করতে পারিস। টেলিস্কোপটাকে ফোকাসিং অ্যাডজাস্ট করে, এটা লক্ষ্য করলি কি, ফোকাসিং অ্যাডজাস্ট করে এই ঝাপসা জিনিসটাকে ক্লিয়ার করা হলো। তা দিস ইজ এ টেলিস্কোপ ফোকাসিং। আচ্ছা, আর কি আছে দেখি। প্রথমে এক্সপেরিমেন্টের শুরুতেই ব্যাপারটাকে ফোকাস করে নিতে হবে, তারপরে জিনিসটাকে মানে হরাইজন্টাল করতে হবে, কারণ এখানে এতগুলো স্ক্রু আছে, নিচে একটা প্ল্যাটফর্ম আছে, তো আপ ডাউন হয়ে থাকতে পারে, প্রিজম টেবিলটা একদিকে হেলে থাকতে পারে, তো সেটা আমরা চাই না। আমি যেটা চাই সেটা হলো telescope and collimator should be exactly horizontal and prism টেবিলের যে নর্মালটা that should be exactly vertical, so that যখন আমি প্রিজম টেবিলের উপরে একটা গ্রেটিং বসাবো তখন গ্রেটিং এর প্লেনের সঙ্গে টেলিস্কোপ এবং কলিমেটার এরা যেন 90 ডিগ্রিতে থাকে। ঠিক আছে, নর্মাল ইনসিডেন্স গ্রেটিং এর উপর, এই যে লাইটগুলো আসবে গ্রেটিং এর উপর যেন পারপেন্ডিকুলারলি পড়ে, মানে এই দিকে ছড়ানোটা বলছি না, আমি বলছি যে মানে বোঝানো যাচ্ছে কি ব্যাপারটা, যে এখান থেকে একটা লাইটের বিম এলো, এটা একটা গ্রেটিং, এইটা যেন এরকম সোজাসুজি পড়ে, ব্যাপারটা যেন অন্য কোনোভাবে টিল্ট না হয়ে থাকে। ঠিক আছে, এই সূক্ষ্ম জিনিসগুলো যদি উল্টোপাল্টা হয় তাহলে তুই এরকম এই যে পরিষ্কার যে স্পেকট্রাম দেখতে পাওয়া সেটা তুই দেখতে পাবি না। আচ্ছা, তো এটা করার বিভিন্ন মেথড আছে, মানে কিভাবে ব্যালেন্স ট্যালেন্স করতে হয়, সেটা একটা বিশাল কঠিন মেথড এবং অনেক সময় লাগে এবং মানে এফিসিয়েন্সি লাগে। আচ্ছা, এরপর রিডিং নেওয়া, স্পেকট্রোমিটারে দুটো স্কেল থাকে, ওরমভাবে না দেখে তো বোঝানোটা খুব মুশকিল, তবে স্পেকট্রোমিটারে দুটো ভার্নিয়ার থাকে। ঠিক আছে, মানে ওটা তো একটা গোল চাকতি ছিল, মানে কোথায় ছিল এই জিনিসটা, এই যে এখানটা দেখ, এই যে একটা কাঁচের নিচে যে কাঁচ ঢাকা আছে না, এটা এরকম এপাশে একটা আছে, আবার ওই পাশে একটা আছে, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো স্পেকট্রোমিটারে দুটো ভার্নিয়ার থাকে টু ইনক্রিজ এফিসিয়েন্সি। এখন অরিজিনালি মানে থাকে একটা মেন স্কেল, অবভিয়াসলি মেন স্কেল এবং সঙ্গে একটা ভার্নিয়ার। তো মেন স্কেলে লক্ষ্য কর 0 থেকে 10, 20, 30, 40, 50, 60 করে করে পুরো 2 পাই 360 ডিগ্রি থাকে। তারপর এর মধ্যে আবার ছোট ছোট সাব ডিভিশনে ভাঙা আছে, এটা এক একটা স্পেকট্রোমিটারে এক এক রকম থাকে, তবে সাধারণত প্রত্যেক
10 ডিগ্রির মধ্যে 20টা দাগ থাকে, তাহলে একটা স্মলেস্ট মেন স্কেল ডিভিশন হবে 10 ডিগ্রি ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি মানে 30 মিনিট। এটা হচ্ছে স্মলেস্ট মেন স্কেল ডিভিশন। আফটার দ্যাট এরপরে থাকবে ভার্নিয়ার। ভার্নিয়ারের ক্ষেত্রে আমাকে লিস্ট কাউন্ট বার করতে হবে। ভার্নিয়ারের লিস্ট কাউন্ট যেমন ভাবে ফার্স্ট সেমিস্টারে স্লাইড ক্যালিপার্স ইউজ করেছিলি, ঠিক আছে? তো সেখানে কিরকম ব্যাপারটা ছিল যে মেন স্কেলের মনে কর 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 10, আর ভার্নিয়ার স্কেলের দাগগুলো আরেকটু কাছাকাছি থাকে। এই কাছাকাছি থাকার ফলে দেখা যায় যে ভার্নিয়ারের 9টা দাগ, ভার্নিয়ারের 10টা দাগ মেন স্কেলের 9টা দাগের সঙ্গে কোইনসাইড করে, ঠিক আছে? 10 ভার্নিয়ার ডিভিশন কোইনসাইড উইথ 9 মেন স্কেল ডিভিশন। তাহলে আমরা সেখান থেকে কনস্ট্যান্ট কি করতাম, 1 মাইনাস 9/10 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন, ঠিক আছে? তাহলে এখানেও এক্স্যাক্টলি তাই করেছে। ভার্নিয়ারের 60টা দাগ মেন স্কেলের ভার্নিয়ারের 60টা দাগ মেন স্কেলের 59টা দাগের সঙ্গে কোইনসাইড করেছে। তাহলে 1/60 ইন্টু মেন স্কেলের যেটা স্মলেস্ট ডিভিশন সেইটা। তাহলে এই করে আমরা পেয়ে গেলাম ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে? ব্যাস, স্পেকট্রোমিটারের কাজ এখানেই কমপ্লিট। ওকে, তাহলে আমাদের মোটামুটি সমস্ত অস্ত্রশস্ত্র রেডি হয়ে গেল। আমরা আমাদের গ্রেটিং পেয়ে গেছি আমরা mn ল্যামডা ইকুয়াল টু সাইন থিটা, আর আমরা স্পেকট্রোমিটারের অ্যাক্টিভিটি বুঝে গেছি। আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ কিরকম দেখতে হবে, ইট উইল লুক লাইক দিস, এবং চাপ পাবো, লগ আউট কি করে হয়ে গেল? হ্যাঁ, এক্সপেরিমেন্টাল সেটআপ এরকম দেখতে, ঠিক আছে? এখানে একদিকে টেলিস্কোপ, একদিকে কলিমেটার। টেলিস্কোপটাকে ক্যালিব্রেট করা মানে এটা জাস্ট এটা ব্যাপারটা বোঝানোর জন্যই যে টেলিস্কোপটাকে ফোকাস করা, ঠিক আছে? তো এটাকে আমি চেঞ্জ করতে থাকবো। রিয়েলিটিতে এটা হয় না, রিয়েলিটিতে কি হয় সেটা একটু পরে বলবো। চেঞ্জ করছি করতে করতে এই ইমেজটা দেখ ক্লিয়ার হচ্ছে। যেই পজিশনে সব থেকে বেশি ক্লিয়ার হবে সেইটাই আমার টেলিস্কোপের ফোকাসিং। এটা ক্যালিব্রেটর থেকে ফোকাসিং বললে বেশি ভালো। আচ্ছা, এবার আমি স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমার কাছে বিভিন্ন লাইট সোর্স অ্যাভেলেবেল আছে, আমি হাইড্রোজেনটা চুজ করি। তারপর আমি সোর্সটাকে সুইচ অন করলাম, এটাই হাইড্রোজেন ডিসচার্জ টিউব। আমার দুদিকে দুটো ভার্নিয়ার দেওয়া আছে, উপরেরটা মেন স্কেল, নিচেরটা ভার্নিয়ার স্কেল। এরপর আমি গ্রেটিংটাকে প্লেস করলাম এইভাবে, তাহলে দেখতে পাচ্ছিস একদিকে কলিমেটার, এক্স্যাক্টলি উল্টো দিকে টেলিস্কোপ, তারপর মাঝখানে বসবে গ্রেটিং যেটা ডাইরেক্ট লাইনের সঙ্গে 90 ডিগ্রিতে আছে। এবার আমি যদি টেলিস্কোপকে রোটেট করি তাহলে আমি ফার্স্ট অর্ডার স্পেকট্রামটা দেখতে পাচ্ছি অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেন লাইন, ঠিক আছে? রেড, গ্রিন, ভায়োলেট, লাইট ভায়োলেট ইত্যাদি, এটা ফার্স্ট অর্ডার স্পেকট্রাম। এই একই জিনিস দুদিকে দেখতে পাওয়া যাবে। দেখ, সেন্ট্রাল লাইনটা ইয়েলো, আগেই বলেছি সেন্ট্রাল লাইন মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 0। তো এখানে সমস্ত বিভিন্ন ল্যামডার জন্য কোনো আলাদা ব্যাপার নেই, ঠিক আছে? সেন্ট্রাল লাইন n ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0,
তাই এখানে ইয়েলো লাইট বা অরিজিনাল কালারটাই দেখতে পাওয়া যাবে। কিন্তু আমি একটা পাশে ঘোরালে যেমন ফার্স্ট অর্ডার স্পেকট্রাম দেখতে পাবো, অন্য পাশে ঘোরালেও এক্স্যাক্টলি ওই একই স্পেকট্রাম দেখতে পাবো। এবং একটু লক্ষ্য কর যে যখন বাঁদিকে যাচ্ছিলাম তখন প্রথমে বেগুনি, বেগুনি, সবুজ, তারপর লাল। যখন ডান দিকে যাচ্ছি তখনও প্রথমে বেগুনি, বেগুনি, সবুজ এবং তারপরে লাল। এটা ফার্স্ট অর্ডার স্পেকট্রাম। সেকেন্ড অর্ডার স্পেকট্রামের জন্য আরো ঘোরাতে হবে। এই ফার্স্ট অর্ডার স্পেকট্রাম শেষ হয়ে গেল। এইটা হলো আমার সেকেন্ড অর্ডার স্পেকট্রাম। দেখ, এটা ফার্স্ট অর্ডার স্পেকট্রাম এখানে শেষ। সেকেন্ড অর্ডার স্পেকট্রামে আবার বেগুনি, বেগুনি, সবুজ, লাল। থার্ড অর্ডার স্পেকট্রাম, ও এখানে ফার্স্ট আর সেকেন্ড অর্ডার এই দুটোই দেখিয়েছে। ওকে, আচ্ছা, একটা কাজ করি, ল্যাম্পটা চেঞ্জ করে দেখি আরো হায়ার অর্ডার কিছু অন্যগুলোর ক্ষেত্রে দিয়েছে কিনা। সো দিস ইজ সেন্ট্রাল লাইন, ফার্স্ট অর্ডার স্পেকট্রাম, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। সেকেন্ড অর্ডার স্পেকট্রাম, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। না, মনে হচ্ছে থার্ড অর্ডার দেয়নি। না, ঠিক আছে, তাহলে এই দুটো অর্ডার স্পেকট্রাম ওরা দিয়েছে। তাহলে এবার কাজটা হচ্ছে এই, কাজটা হচ্ছে, প্রথম কাজ হলো টু ফাইন্ড আউট এম, নাম্বার অফ রুলিংস পার ইউনিট লেংথ বার করা। তো আমরা স্পেকট্রোমিটার দিয়ে থিটা মাপতে পারি, আর এনটাও আমরা জানি, মানে বাই অবজারভেশন আমরা দেখতেই পেলাম যে একটা n equal to 1 আর একটা n equal to 2, এই দুটোই দেখতে পাওয়া যাচ্ছে। তা আমি জানি না কি, এই মুহূর্তে আমি এমটা জানি না, এবং এম আর ল্যামডা এই দুটোই বেসিক্যালি আমার আননোন। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, স্টেপ 1 is to use known value of lambda এবং সেটাকে ইউজ করে এমটাকে বার করা। এখানে তো অনেকগুলো স্পেকট্রাম আছে, তা আমি ধরা যাক হাইড্রোজেন নিলাম। হাইড্রোজেনের কোনো একটা ব্রাইট লাইন, যেমন ধরা যাক গ্রিন। এই গ্রিনটা বেশ ব্রাইট আছে, বা এই রেডটাও ব্রাইট আছে। তাহলে এই রেডটাকে আমি ক্রসওয়্যারের উপর আনলাম, এনে তারপর আমি এই দুটো ভার্নিয়ার থেকে থিটাটাকে মাপলাম। যেহেতু আমি ডান দিকে নিয়ে যেতে যেতে প্রথম যে স্পেকট্রামটা পেয়েছি সেটাকেই নিচ্ছি, তাহলে আমি এক্ষেত্রে জানি যে n equal to 1। আচ্ছা, ল্যামডাটাও আমার জানা, সেটা হচ্ছে রেড লাইনের জন্য ল্যামডা যেটা, সেটা আমার নোন, সেটাকে আমি ইউজ করব। তাহলে এখন আমাকে আমার যেটা দরকার সেটা হচ্ছে থিটাটাকে ঠিক মতন মাপতে হবে। থিটাটা কি, কোন অ্যাঙ্গেল? থিটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন, এই যে এইটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, তাহলে কিভাবে মাপবো? আমি একবার টেলিস্কোপকে এখানে আনলাম, এনে একটা রিডিং নিলাম, আবার টেলিস্কোপকে এখানে আনবো, এনে একটা রিডিং নেব, নিয়ে ডিফারেন্স নিয়ে হাফ করব। এটা সোর্স, এটা গ্রেটিং, এটা হচ্ছে আমার রেড লাইট, আর এগুলো হচ্ছে অন্যান্য লাইট। একবার টেলিস্কোপকে এখানে আনবো, একটা রিডিং নেব, আবার টেলিস্কোপকে এখানে আনবো, একটা রিডিং নেব, তারপর দুটো অ্যাঙ্গুলার রিডিং এর মধ্যে ডিফারেন্সটা নেব। যে ডিফারেন্সটা পেলাম
তার হাফ, সেইটা হচ্ছে আমার থিটা। রিডিং নেওয়ার পদ্ধতি, মেন স্কেল রিডিং এবং ভার্নিয়ার স্কেল রিডিং। ঠিক আছে, দুটো ভার্নিয়ার দেওয়া আছে। আচ্ছা, এখানে অবশ্য একটা ব্যাপার আছে, অ্যাঙ্গেল অফ ভার্নিয়ার টেবিল। আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, ঠিক আছে। এখানে দুটো অ্যাঙ্গেল আছে, ভার্নিয়ার মানে দুটো ভার্নিয়ার আছে, ভার্নিয়ার 1, ভার্নিয়ার 2। ঠিক আছে, একটা জিনিস যেটা করতে পারিস সেটা হচ্ছে, এই সিমুলেশনটার জন্য বলছি, সেটা হলো যে এখানে অ্যাঙ্গেল অফ টেলিস্কোপটা ডাইরেক্টলি বলে দিয়েছে। ঠিক আছে, তো সেটা তো একটা খুব বাচ্চাদের মেথড হয়ে গেল। আচ্ছা, অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে তো আমরা হাতে করে টেলিস্কোপটাকে ঘোরালাম, হাতে করে ঘুরিয়ে আমরা রেড লাইনের সঙ্গে কোইনসাইড করালাম। তো কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল এক্সপেরিমেন্টে হাতে করে টেলিস্কোপটাকে ঘোরানো হয় না, ওখানে অ্যাকচুয়ালি স্ক্রু থাকে বিভিন্ন, সেই স্ক্রু এর সাহায্যে টেলিস্কোপকে ঘোরানো হয়। তো স্ক্রুটাকে ঘোরানো মানে হচ্ছে বেসিক্যালি এই ভার্নিয়ার টেবিলের রিডিংটাকেই চেঞ্জ করা। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা একটা কাজ করি, এইটাকে আমরা এইসব কিছু না করে আমরা এটাকে হাতে করে ঘুরিয়েছি সেটাই রাখি, রেখে আমরা রিডিং নিই। এখানে দেখ, মেন স্কেল রিডিং ভার্নিয়ার 1, ভার্নিয়ার 1 এর মেন স্কেল রিডিং হচ্ছে 20, 21, 22, 23। 23 হচ্ছে ভার্নিয়ারের মেন স্কেল রিডিং, ভার্নিয়ার 1 এর ক্ষেত্রে। ফর ভার্নিয়ার 1 মেন স্কেল রিডিং ইজ কত? 23। এটাকে আর একটু ঠিকঠাক কোইনসাইড করেনি ডটেড লাইনের সাথে। এই প্রপারলি কোইনসাইড করলো। এটাকে যদি একদম পারফেক্টলি কোইনসাইড করাতে হয় তাহলে এখান থেকে চেঞ্জ করাতে হবে। এই জিনিসটাই রিয়াল স্পেকট্রোমিটারে তোকে স্ক্রু ঘুরিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ভার্নিয়ার 1 এর মেন স্কেল রিডিং হলো 23। ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে সেইটাই হবে যেটা এখানে মেন স্কেলের সঙ্গে এক্স্যাক্টলি মিলবে। তো এখানে অনেকগুলোই তোদের মনে হবে যে এক্স্যাক্টলি মিলছে, তার মধ্যে যেটা সেটা। তো আমার যেমন এখানটা দেখে মনে হচ্ছে যে 10, 11, 10, 12, 13, 14, 15, 16, আমার যেমন মনে হচ্ছে 16 নম্বর দাগটা এক্স্যাক্টলি মিলছে। তাহলে ভার্নিয়ার রিডিং হবে 16। এটা ভার্নিয়ার 1 এর জন্য, মানে এটা কিন্তু এখন R1 একটা সাইডের রিডিং চলছে। ঠিক আছে, এটা ভার্নিয়ার 1 এর জন্য। এবার ভার্নিয়ার 2 এর জন্য তলাটা দেখতে হবে। 200, 1, 2, 3, 4, 5, 6, 206, ও না 206 নয়, 200 থেকে 210। ও আচ্ছা, এখানে মেন স্কেলটা আমরা কি ঠিক নিয়েছি? না, মেন স্কেলটা তো এখানে ভুল নেওয়া হয়েছে। 21, 22, ও না না, ঠিকই আছে, এটা 23 ঠিকই আছে। তাহলে এখানে 200, 1, 2, 3, 203। ভার্নিয়ার 2 তে মেন স্কেল 203, আর ভার্নিয়ার রিডিং হচ্ছে কোনটার সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করেছে, যেমন এখানে যেমন মনে হচ্ছে যে
11টা মোটামুটি ভালো ম্যাচ করেছে। ঠিক আছে, কারণ অন্য কিছু মনে হতে পারে, যেমন এটাও কিন্তু বেশ ভালোই ম্যাচ করেছে। 16, 17, 18, 19, 16টাও ভালোই ম্যাচ করেছে। তাহলে ভার্নিয়ার রিডিং হচ্ছে 16। তাহলে টোটাল রিডিং ফর ভার্নিয়ার 1 সেইটা হবে মেন স্কেল রিডিং ইন্টু স্মলেস্ট যেটা মেন স্কেলে দিয়েছিল অর্থাৎ 0.5 ডিগ্রি ছিল, প্লাস ভার্নিয়ার রিডিং 16 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টটা এই স্পেকট্রোমিটারের ক্ষেত্রে কত আছে একটু দেখে নি, এখানে তো আলাদা করে মেজার করা যাচ্ছে না। ও বাবা, ভার্নিয়ার কনস্ট্যান্টটা তো, আচ্ছা তাহলে এখান থেকেই মেজার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ এই স্কেল থেকে তো মেজার করা যাবে। আচ্ছা আমি যেই মেথডটা বললাম সেই মেথডে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি করে বের করবি বলতো? বল, এখানে স্মলেস্ট মেন স্কেল ডিভিশন কি আছে বল। আজকের ক্লাসে এটাই করি, ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করি, তারপর নেক্সট পার্টটা পরের ক্লাসে কমপ্লিট করব। ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বার করে বললাম, ওই ভিডিওটাতে দেখিয়েছিলাম। ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বার করে, প্রথমত স্মলেস্ট মেন স্কেল ডিভিশনটা দরকার, তারপরে ভার্নিয়ারের কত ঘর মেন স্কেলের কত ঘরের সঙ্গে ম্যাচ করেছে সেইটা দরকার। তারপর সেখান থেকে ওই 1 মাইনাস ভার্নিয়ারের হয়তো এন ঘর মেন স্কেলের এম ঘরের সাথে ম্যাচ করেছে, তাহলে 1 মাইনাস এম বাই এন, এটাকে গুণ করতে হবে স্মলেস্ট মেন স্কেল ডিভিশন দিয়ে। তাহলে আগে আমাকে বলতে হবে স্মলেস্ট মেন স্কেল ডিভিশনটা কত। তাহলে এখানে 0 ডিগ্রি, এখানে 10 ডিগ্রি, তাহলে স্মলেস্ট মেন স্কেল ডিভিশনটা কত হবে এই ছবিটা দেখে বলতো। আর নয়তো একটা কাজ করে এই ছবিটা আমি, হ্যাঁ বল, এখন বলতে পারবি? ম্যাম বলছি 0.5। হ্যাঁ গুড, 0.5। গুড। তাহলে স্মলেস্ট মেন স্কেল ডিভিশন 0.5 ডিগ্রি অর্থাৎ 30 মিনিট। আচ্ছা এবারে ভার্নিয়ারের কত ঘর মেন স্কেলের কত ঘরের সঙ্গে ম্যাচ করেছে। ভার্নিয়ারের টোটাল তো 30টা ঘর আছে, এই 30টা ঘর মেন স্কেলের কটা ঘরের সাথে ম্যাচ করেছে।
ম্যাম 8টা 9টা থেকে 10টার মধ্যে। না না না, তুই অন্য জিনিস বলছিস। আমি বলছি যে ভার্নিয়ারের যে পুরো 30টা ঘর, এটা মেন স্কেলের কতগুলো ঘরের সাথে ম্যাচ করেছে একটু দেখ ভালো করে। ভার্নিয়ারের 30টা ঘর, এটা মেন স্কেলের 29.5টা ঘরের সঙ্গে ম্যাচ করেছে না? এই যে গুনি, এক দুই, এক দুই না 29টা ঘরের সঙ্গে, আই থিঙ্ক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, এখানেই ভার্নিয়ারটা ম্যাচ করেছে। দেখ ম্যাচ করেছে মানে ভেতরকার রিডিং বলছি না, পুরো ভার্নিয়ারটা 30টা ঘর মেন স্কেলের 29-এ এসে শেষ হয়েছে, সেইটা বলতে চাই। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক ঠিক আছে। আছে। ও আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস ভুল বলেছি, সেটা হলো যে এইটা, এটা তো 23 ডিগ্রিটা তো ডাইরেক্ট 23 ডিগ্রি। আচ্ছা, প্লাস এটা ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্টটাই আমরা এখন বের করছি। আচ্ছা, তো বাহ, এই তো শিখে গেলি। তাহলে হচ্ছে যে ভার্নিয়ারের 30 ভার্নিয়ার ডিভিশন ইজ ইকুয়াল টু 29 মেন স্কেল ডিভিশন। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা হচ্ছে 1 মাইনাস 29/30 ইন্টু স্মলেস্ট মেন স্কেল ডিভিশন অর্থাৎ 0.5 ডিগ্রি, 1/30 ইন্টু 30 মিনিট ইকুয়াল টু 1 মিনিট। এইটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা এখানে বসিয়ে দেবো, 23 ডিগ্রি প্লাস 16 মিনিট, এখানে 203 ডিগ্রি প্লাস 16 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এবার ভার্নিয়ার 1 আর ভার্নিয়ার 2 এর মধ্যে আবার একটা ফান্ডা আছে। এটা মানে ব্যাপারটা হচ্ছে একটা ভার্নিয়ারেই কাজ হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন ধর যদি এই এক্সপেরিমেন্টাল সেটআপের দিকে একটু মানে লক্ষ্য করিস, লাইটটা সুইচ অন করে গ্রেটিংটা বসিয়ে নি। আমাদের কি ছিল, হাইড্রোজেন ছিল। ও প্লেস গ্রেটিং, হ্যাঁ। তো হ্যাঁ, তো হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে নর্মালি দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস যে এই যে ডাইরেক্ট লাইন থেকে, মানে ও যখন ডাইরেক্ট লাইনে ছিল, আরে কি জ্বালা, হ্যাঁ, তো ও যখন ডাইরেক্ট লাইনে ছিল তখন স্কেলের রিডিংটা কি ছিল একটু লক্ষ্য কর। একটা ভার্নিয়ারে ছিল 0, আরেকটা ভার্নিয়ারে ছিল 180। হ্যাঁ, যখন ডাইরেক্ট রিডিং ছিল, এটা তোদেরকে স্পেকট্রোমিটারটা দেখে দেখেই বুঝতে হবে। যখন ডাইরেক্ট রিডিং ছিল তখন ভার্নিয়ার 1 আর ভার্নিয়ার 2, ভার্নিয়ার 1 এ ছিল 0 আর 2 তে ছিল 180। আচ্ছা, তাহলে এবার তোদের মনে হতে পারে যে ডাইরেক্ট রিডিং মানে তো থিটা ইকুয়াল টু 0, অবভিয়াসলি ডাইরেক্ট রিডিং মানে টেলিস্কোপটা এখানে আছে, তাহলে থিটা ইকুয়াল টু 0, তাহলে তো ভার্নিয়ার 1 এর রিডিংটাই শুধুমাত্র নিলেই হয়, যেমন এক্ষেত্রে যেমন 23 ডিগ্রি 16 মিনিট। তাহলে আমি বেকার কেন আরেকটা ভার্নিয়ারের রিডিং নিচ্ছি যেটার অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি ঘোরানো অবস্থায় আছে অলরেডি। এটা নিচ্ছি জাস্ট টু ইনক্রিজ দ্য অ্যাকিউরেসি, যাতে আমরা অ্যাঙ্গেলগুলোকে প্রচন্ড প্রিসিশন সহকারে মাপতে পারি। তাহলে নিয়ম হলো যে ভার্নিয়ার 1 এর যে রিডিং থাকবে
সেটা অরিজিনাল রিডিং যেটা থাকবে সেটাই থাকবে। ভার্নিয়ার 2 এর যে রিডিংটা হবে সেখান থেকে 180 ডিগ্রির ডিফারেন্সটা নিতে হবে, সেইটা হচ্ছে ভার্নিয়ার 2 থেকে পাওয়া অরিজিনাল রিডিং। ক্লিয়ার? তাহলে ভার্নিয়ার 1 থেকে 0, ভার্নিয়ার 2 থেকে 2 এর রিডিং 180, ডিফারেন্স 180 অর্থাৎ 0। তাহলে দুটোর অ্যাভারেজ নিতে হবে, নিয়ে যেটা পাওয়া যাবে সেইটা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং অর্থাৎ 0 ডিগ্রি। এবার তাহলে উপরেরটার ক্ষেত্রেও তাই, এখানে টোটাল রিডিং হচ্ছে 23 ডিগ্রি 16 মিনিট, এখানে টোটাল রিডিং 203 ডিগ্রি 16 মিনিট। তাহলে এখানে আমাকে ডিফারেন্স নিতে হবে 180 ডিগ্রি। ডিফারেন্স নিলে পরে আমি পাচ্ছি 23 ডিগ্রি 16 মিনিট। এটা যেহেতু সিমুলেশন আছে কম্পিউটারাইজ, তার জন্যই দুটো এক্স্যাক্টলি সেম পেলি। সাধারণত দুটোর মধ্যে ডিফারেন্স থাকে। তাহলে এই দুটোর অ্যাভারেজ করলে আমি 23 ডিগ্রি 16 মিনিট পেলাম। এটা কি পেলাম? এটা আমি পেলাম R1, R1 অর্থাৎ এই যে এইটা পেলাম ডান দিকে। এবার নিয়ে যাব বাঁ দিকে, এটাও কিন্তু করছি, শুধু এটাই যথেষ্ট ছিল। এই যে 23 ডিগ্রি 16 মিনিট এটাই কিন্তু অ্যাঙ্গেলটা, এবং শুধু 23 ডিগ্রি 16 মিনিট করা যথেষ্ট ছিল। কিন্তু ওই যে প্রিসিশন বাড়াতে হবে, অ্যাকিউরেসি বাড়ানোর জন্য আমরা কি করব এবার, আমরা এটাকে এবার এপাশে নিয়ে যাব রেড লাইটের উপর। দেখ এবার সামান্য আবার ডান দিকে সরে গেল। এটাই হচ্ছে যার এক্সপেরিমেন্টের হাত যত ভালো সেগুলোকে তত ভালোভাবে প্লেস করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমি আবার রিডিং নেব ভার্নিয়ার 1, ভার্নিয়ার 2। ভার্নিয়ার 1 এ মেন স্কেল রিডিং 40, 39, 38, 37, 336.5। মেন স্কেল মানে জিরোর ঠিক আগে যেটা আছে, হ্যাঁ 337-এর জাস্ট আগে আছে, অর্থাৎ 336.5 ডিগ্রি। তাহলে ফর R2 ভার্নিয়ার 1 এটা মেন স্কেল 336.5 ডিগ্রি। ভার্নিয়ার রিডিংটা কত? এটা এক একজনের এক এক রকম মত হবে। আমার মনে হচ্ছে এইটা মনে হচ্ছে ম্যাচ করেছে, 20-র আগে 19। আচ্ছা, ভার্নিয়ার 2 মেন স্কেল রিডিং 160, 59, 58, 57, অ্যাপ্রক্সিমেটলি 157, তবে একটু একটু আগে আছে। তাহলে 156.5। 156.5 ডিগ্রি। ভার্নিয়ার রিডিং 20-র আগে 19, 19ও হতে পারে, 18ও হতে পারে। এই জন্যই 3-4টে করে রিডিং নেওয়া উচিত। আবার 20ও হতে পারে, 20 নিচ্ছি এটা। তাহলে টোটাল রিডিং হবে 156.5 ডিগ্রি প্লাস 20 ইন্টু 1 মিনিট মানে হচ্ছে 1/60 ডিগ্রি। 1 মিনিট ছিল তো জিনিসটা, হ্যাঁ 1 মিনিট মানে 1/60 ডিগ্রি। এইটা টোটাল। এটার ক্ষেত্রে টোটাল হবে, জানিস তো হাউ ইউ ক্যান ক্যালকুলেট। তারপরে কি করতে হবে, এই যে
ভার্নিয়ার 2 যেটা আছে তার সঙ্গে 180 ডিফারেন্স নিতে হবে, আর ভার্নিয়ার 1 যা আছে সেটাই রাখতে হবে। ও না, এক্ষেত্রে ব্যাপারটা আম, উল্টে যাবে কি? ভার্নিয়ার 1-এ 336 ডিগ্রি আছে, 356 ডিগ্রি আছে। আম, ও না না না, ঠিকই আছে, না উল্টে যাবে না একদমই। ভার্নিয়ার 1-এ যেরকম রাখছিলাম অরিজিনাল যেটা রিডিং সেটাই রাখতে হবে, ভার্নিয়ার 2-তে ডিফারেন্স নিতে হবে, এরকম করে তুই পাবি R2। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তোরা কমপ্লিট করবি। তারপরে R1 এর সঙ্গে R2-র ডিফারেন্স নিয়ে তার হাফ করতে হবে। এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এই 23 ডিগ্রির কাছাকাছি কিছু একটা পাবে, মোটামুটি 23 ডিগ্রির কাছাকাছি। তো সেটা এটাই আসছে কিনা সেটা ওটা দেখে রেকর্ড করে আমাকে বলবি। তো ব্যাপারটা হচ্ছে এটাই এক্সপেরিমেন্টটা, যে এখানে আমরা থিটাটাকে ক্যালকুলেট করে নিলাম। এবার এখন আমরা ল্যামডা যেটা রেড লাইন আছে, এটার লিঙ্কটা তো তোদের কাছে আছে, ওখানে দেখবি এটার ওয়েভলেংথটা দেওয়া থাকবে। তো সেই ল্যামডাটা পুট করে সেখান থেকে এম বার করতে হবে। এমটা সম্ভবত দু ধরনের গ্রেডিং থাকে, হয় থাকে 100 পার এমএম, নয় থাকে 300 পার এমএম। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা পাবে। এম বের করে ফেলার পরে তোকে কি করতে হবে, এমটা তোর নোন হয়ে গেল। নাও ধরা যাক তুই এম পেলি 300। ঠিক আছে, এইবার এই এম কে ইউজ করে তুই আননোন ল্যামডা বার করতে পারবি। কিভাবে? এই যে জাস্ট এটা এম এন সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। তাহলে তোকে যদি কোনো আননোন ল্যামডা বার করতে হয়, তোর এমটা জানা আছে, এবার তুই দুবার রিডিং নিবি। এন ইকুয়াল টু 1 এর জন্য একবার থিটা মাপবি, এন ইকুয়াল টু 2 এর জন্য আরেকবার থিটা মাপবি, করে তাদের অ্যাভারেজ নিয়ে সেখান থেকে তুই ল্যামডা বার করবি। তাহলে বেসিক্যালি ইউজিং স্পেকট্রোমিটার অ্যান্ড গ্রেটিং ইউ ক্যান ডিটারমাইন সাম আননোন ল্যামডা। কিন্তু সেই আননোন ল্যামডা বের করার জন্য তোকে আগে এমটা বার করে নিতে হবে একটা নোন ল্যামডা ইউজ করে। আর লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা তো সিমুলেটার, পটাপট টেলিস্কোপটাকে লম্বা বসিয়ে দিলাম, দিয়ে কাজটা হয়ে গেল। কিন্তু ইন রিয়েলিটি আর একটুখানি বেশি খাটতে হয়। সেটা হচ্ছে যে তোকে এনশিওর করতে হবে, এমনি ওই ব্যালেন্সিং গুলো তো বললাম, যে টেলিস্কোপটাকে হরাইজন্টাল রাখতে হবে, কলিমেটার হরাইজন্টাল, প্রিজম টেবিলটাকে অ্যালাইন করতে হবে। কিন্তু অ্যালাইনমেন্ট পার্টটা বাদ দিয়ে আমি বলছি যেটা আরেকটা করতে হবে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এটা কলিমেটার, এটা প্রিজম টেবিল, এখানে গ্রেটিংটা বসিয়েছিস, এই গ্রেটিংটা যেন এরম না হয়ে যায় বসানোটা। মানে একটা পার্ট হচ্ছে কি, এটা প্রিজম টেবিল, প্রিজম টেবিলের তলটা হরাইজন্টাল রাখতে হবে যাতে এরকম না হয়ে যায় ব্যাপারটা, মানে প্রিজম টেবিলটা এরকম হেলে আছে, গ্রেটিংটা হেলে গেল, এটা যেন না হয়। আর আরেকটা পার্ট হচ্ছে প্রিজম টেবিল মনে কর পারফেক্ট আছে, কিন্তু তুই গ্রেটিংটা বসানোর সময় অ্যাঙ্গেল করে বসিয়ে দিবি, মানে চোখে দেখে বসাতে গেলে তো এরকম ভুল হতেই পারে। তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা প্রিজম টেবিল, গ্রেটিং থাকবে একদম পারপেন্ডিকুলার, মানে গ্রেটিং থাকবে ভার্টিক্যাল, প্লাস গ্রেটিং এর প্লেনটা এই লাইট রের সঙ্গে 90 ডিগ্রিতে থাকবে। এইটা তোকে এনশিওর করতে হবে। অর্থাৎ সোজা কথা হলো, কলিমেটার আছে, টেলিস্কোপ আছে, এই যে লাইটটা সোজা আসছে তার সঙ্গে গ্রেটিংটাকে 90 ডিগ্রিতে রাখতে হবে। এই 90 ডিগ্রিতে রাখার মেথড হলো, প্রথমে টেলিস্কোপটাকে ঘুরিয়ে কলিমেটারের সাথে 90 ডিগ্রিতে রাখা, যেমন এখানে রাখা আছে। ঘুরিয়ে কলিমেটারের সাথে কিভাবে 90 ডিগ্রিতে রাখবি, এই কিছুই না, প্রথমে ফোকাসিংটা হবে, তারপর এই রিডিংটা দেখবি, ভার্নিয়ার 1 ভার্নিয়ার 2, ভার্নিয়ার 1 এর রিডিংটা দেখে
অ্যাডজাস্ট করে এখানে 90 ডিগ্রি এক্স্যাক্টলি সেট করতে হবে। বুঝেছিস? এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে রাখলাম, রেখে রেখে ও সরি রেখে টেলিস্কোপটাকে ফিক্স করে দিতে হবে। টেলিস্কোপ ঘোরালাম, 90 ডিগ্রিতে ফিক্স করলাম। এরপর প্রিজম টেবিলটাকে ঘুরিয়ে এমন ততক্ষণ ঘোরাতে হবে যতক্ষণ না তুই রিফ্লেক্টেড লাইট, মানে লক্ষণীয় যে ডিফ্র্যাকশন দেখছি না আমরা, প্রতিফলন দেখছি, ঠিক আছে, রিফ্লেক্টেড লাইটটা যেন টেলিস্কোপে ঢোকে এবং তুই ক্রস ওয়্যারে দেখতে পাস। দেখতে পেলি? এবার প্রিজম টেবিলের রিডিংটা তুই লিখে নিলি একটা কাগজে। তাহলে স্টেপ 1টা কি হলো? স্টেপ 1 হলো কলিমেটার আছে, রিডিং দেখে টেলিস্কোপকে 90 ডিগ্রিতে রাখলি। এরপর প্রিজম টেবিল ঘুরিয়ে তুই রিফ্লেক্টেড লাইটটাকে টেলিস্কোপে দেখলি। তাহলে অবভিয়াসলি এই মুহূর্তে গ্রেটিংটা এই অবস্থায় আছে এবং অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এই অবস্থায় তুই রিডিং নোট করলি। এরপর এই রিডিং এর সাথে প্লাস মাইনাস 45 ডিগ্রি হ্যাঁ, এই রিডিং এর সাথে প্লাস মাইনাস 45 ডিগ্রি করতে হবে। করে প্রিজম টেবিলটাকে সঠিক দিকে 45 ডিগ্রি যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে this is 45 degree. So now the grating is perpendicular to the beam. এটাই চাইছিলাম তো, গ্রেটিংটাকে পারপেন্ডিকুলার টু দ্য বিম করতে চাইছিলাম। এবার যাতে আমার কোনো ভুল না হয় তাই আমি এটা করলাম অপটিক্যাল মেথডে। প্রথমে টেলিস্কোপকে রিডিং দেখে ফিক্স করলাম 90 ডিগ্রিতে, তারপর প্রিজম টেবিলকে ঘুরিয়ে ঘুরিয়ে এই লাইটটাকে এখানে আনলাম যাতে গ্রেটিংটা 45 ডিগ্রিতে থাকে, সেই রিডিংটা নোট করলাম, তার সঙ্গে প্লাস মাইনাস 45 ডিগ্রি করলাম, করে প্রিজম টেবিলটাকে 45 ডিগ্রি ঘুরিয়ে গ্রেটিংটাকে আমি এটার সঙ্গে 90 ডিগ্রি করে ফেললাম। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমি টেলিস্কোপটাকে লুজ করে দেব, করে টেলিস্কোপটাকে ঘুরিয়ে আবার এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, এই হচ্ছে আমার সেটআপ, যেখানে কলিমেটার টেলিস্কোপ এক লাইনে, মাঝখানে গ্রেটিং যেটা 90 ডিগ্রিতে আছে। এই পার্টটা হয়ে গেলে পরে তারপরে আমরা এখানে যেভাবে প্রসিড করেছিলাম সেইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে তোদের কাজটা হচ্ছে যে একটু ভালো করে ভেবে নেওয়া যে কি কি করতে হবে, আর কোথাও কনফিউশন থাকলে আমাকে বলবি, আর এইটা কমপ্লিট করবি। এই যে এই ব্যাপারটা 8টা কমপ্লিট করবি, ডিফারেন্সটা দেখবি 23 ডিগ্রি কাছাকাছি আসছে কিনা। তারপর ওই এখানে প্রসিডিওর আছে, ওখানে ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে, সেখান থেকে এম এর ভ্যালুটা বার করিস, এইটা করে আমাকে দেখাস। ঠিক আছে, এই লিঙ্কটাতে যাবি, প্রসিডিওর বা এগুলো সবকিছুই খুব ভালোভাবে বলা আছে, আর বি ঘোষের প্র্যাকটিক্যাল বইতে তো আছেই খুব ভালোভাবে, তো করে আমাকে ওটা দেখাবি।